জুলাই প্রেরণা, জুলাই স্বপ্ন সূচনা, জুলাই বাঁচলে দেশ বাঁচবে, জুলাই হারাতে দেব না। জুলাই চেতনা, জুলাই প্রেরণা, জুলাই স্বপ্ন সূচনা, জুলাই বাঁচলে দেশ বাঁচবে, জুলাই হারাতে দেব না। ৩৬শে জুলাই ফ্যাসিবাদের বিদায়, কত তাজা প্রাণ কেড়ে নিল, রক্ত খেকো হয় না। ৩৬শে জুলাই ফ্যাসিবাদের বিদায়, কত তাজা প্রাণ কেড়ে নিল, রক্ত খেকো হয় না। গুলি খাইছে একটা। বাংলার প্রতিটি ঘরে ঘরে এক বিশাল শূন্যতা। স্বজন হারা, সন্তান হারাদের বুক ভারী করা আহাজারি। ওরা আমার ছেলেটাকে কত কষ্ট দিয়ে মেরেছে। ওরা যদি আমার ছেলেটাকে গুলি করে মারতো তবু তো আমার কিছু মনে হতো না। যে গায়ে আমি কোনোদিন কাউকে হাত দিতে দিই নাই, জোর গায়ে দাগ হবে, সেই গাটাকে ও তো কত কত বিক্ষত করে নিয়ে গেছে। মানে আমার এখনো মনে আছে যে আমি জাস্ট ভাইয়ের পাড়ের দিকে ধরছি, আমি ভাবছি মনে কিছু পাবো, বাট আমি গ্রিপ করতে যাই দেখি কিছু নাই, সব কিছু গলা। জাস্ট হাত দিতে যাই হচ্ছে আমি জাস্ট গ্রিপ করতে পারছি, এত ওয়েট বাট কোনো কিছু নাই, সব কিছু একদম পুরো বডি গলে গেছে। হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই, আমার ভাই খাইবে বৃত্তি পাইছে, আমার ভাই এইটে পাইছে, আমার ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই, কি জন্য? পাঁচই আগস্ট ২০২৪ গণভবন অভিমুখে জনতার বিশাল স্রোতের বাঁধ ভাঙা জোয়ারে দেশ ছেড়ে পালালো দেশের ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট শাসক, রক্তপিপাসু খুনি শেখ হাসিনা। ২০২৪ সালের কোটা বিরোধী আন্দোলন শুধু মাঠে ময়দানের লড়াইই ছিল না, এটা ছিল জেএনজির একটি পরিকল্পিত মাইন্ড গেম, যেখানে প্রতিটি ছাত্রই ছিল মাস্টার মাইন্ড এবং তাদের প্রধান অস্ত্র ছিল প্রযুক্তি। সরকারি চাকরিতে কোটার বিরোধিতায় ২০১৮ সালে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে ছাত্রদের আন্দোলনের প্রেক্ষিতে ১১ এপ্রিল এক ঘোষণার মাধ্যমে কোটা প্রথা বাতিল ঘোষণা করা হয়। ২০২৪ সালের ৫ই জুন স্বৈরাচারী হাসিনা কোটা পুনর্বহালের আদেশ দেয়। তারই পরিপ্রেক্ষিতে দেশের শিক্ষার্থীদের মনে ক্ষোভ সৃষ্টি হয়। ফলশ্রুতিতে জুলাইয়ের শুরু থেকেই শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের আন্দোলন শুরু হয়। জুলাই আন্দোলন দৃশ্যত কোটা সংস্কার আন্দোলন হিসেবে শুরু হলেও হাসিনার দীর্ঘ ১৫ বছরের জুলুম শাসনে পিষ্ট জনগণের চাপা ক্ষোভ
একে হাসিনা পতনের এক দফা আন্দোলনে পরিণত করে। ক্ষমতায় আরোহণের পরপরই বিডিআর বিদ্রোহের নামে ৫৭ জন দেশপ্রেমিক সেনা অফিসার হত্যা করে দেশের নিরাপত্তা ব্যবস্থাকে ভঙ্গুর করে তোলে হাসিনা সরকার। দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে একের পর এক দেশবিরোধী চুক্তি সম্পন্ন করে। ২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের ব্যানারে একত্রিত হওয়া লক্ষ জনতার উপর নির্মম হত্যাযজ্ঞ চালানো হয়। অনুসন্ধানী রিপোর্টে প্রকাশিত হয়েছে, রাতের অন্ধকারে শত শত লাশ মাতোয়াইল ডাম্পিং এরিয়াতে এনে ডাম্পিং মেশিনে কেটে নিশ্চিহ্ন করে দেয়া হয়। আলেম ওলামাদের ওপর চলমান নৃশংসতা সরাসরি প্রচারের দায়ে বন্ধ করে দেয়া হয় দিগন্ত টেলিভিশনের সম্প্রচার। এছাড়াও চ্যানেল 1 এবং ইসলামিক টিভির ওপর নেমে আসে নিষেধাজ্ঞা। দেশের জনপ্রিয় পত্রিকা আমার দেশ বন্ধ করে এর সম্পাদক সাংবাদিক মাহমুদুর রহমানকে মিথ্যা মামলায় জর্জরিত করা হয়। দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদকে জিজ্ঞাসাবাদের নামে নাজেহাল করা হয়। ভারতীয় আধিপত্যবাদী নীতির সাথে আপোষ না করার অপরাধে একে একে ফাঁসির দড়িতে ঝুলানো হয় মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান, মীর কাসিম আলী, আব্দুল কাদের মোল্লা এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে। এছাড়াও জেল, জুলুম, গুম, খুনের শিকার হন হাজার হাজার নেতাকর্মী। জনগণের চোখকে ধুলো দিতে টেনে আনা হয় ৭১-এর মুক্তিযুদ্ধ ইস্যু। ভারতীয় হিন্দুত্ববাদী শাসক শ্রেণীকে খুশি করতে ইসলামপন্থীদের উপর চালানো হয় দুঃসহ নিপীড়ন। জেল জুলুমে তাদেরকে কোণঠাসা করে ফেলা হয়। ছাত্রলীগ, যুবলীগের পরীক্ষিত সন্ত্রাসীদের আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগের মাধ্যমে দেশের জনগণের নিরাপত্তাকে নিলামে তুলে ফেলা হয়েছিল। ২০১৯ সালে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করার অপরাধে নির্মমভাবে পিটিয়ে শহীদ করা হয় মেধাবী ছাত্র আবরার ফাহাদকে। এইভাবে পার্শ্ববর্তী দেশের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে ধীরে ধীরে জনবিচ্ছিন্ন স্বৈরাচারে পরিণত হয় শেখ হাসিনা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের যখন নাভিশ্বাস অবস্থা, তেমন চরম মুহূর্তেও বিভিন্ন সবজির বিকল্প আবিষ্কার করে খেটে খাওয়া মানুষের দুর্ভোগকে হাসি তামাশায় পরিণত করে ক্ষমতালোভী হাসিনা। জুলাইয়ের আন্দোলন এজন্যই বাংলাদেশের প্রতিটি মানুষের আন্দোলনে পরিণত হয়েছিল। প্রতিটি শ্রেণী পেশার মানুষ তাদের নিজেদের উপর ঘটে চলা বৈষম্যের বিরুদ্ধে গর্জে উঠেছিল জুলাই। বল বীর, বল উন্নতম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখরে হিমাদ্রির। বল বীর, বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলোক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। আমি সংখ্যা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বীর, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চল চঞ্চল ঠমকি ছমকি, পথ যেতে 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 চমকি ইন্ডিয়া দেই তিনদোল। আমি চপলা চপল হিন্দোল, আমি তাই করি ভাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতিয়ে ধরিত্রীর, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর। বল বীর, আমি চির উন্নত শির। ছাত্রদের যৌক্তিক কোটা বিরোধী আন্দোলনকে লাশের স্তূপ দিয়ে থামিয়ে দিতে চেয়েছিল খুনি হাসিনা, যেটা ছিল তার রক্তে। কিন্তু ২৪-এর তরুণ প্রজন্ম প্রমাণ করেছে তারা কোনো জালিমের রক্তচক্ষুকে ভয় করে না। মোবাইল হাতে নিয়ে পড়ে থাকা প্রজন্ম দেখাতে পেরেছে প্রযুক্তির সঠিক ব্যবহার উল্টে দিতে পারে স্বৈরাচারীর ক্ষমতার মসনদ। তারা প্রমাণ করতে পেরেছে প্রযুক্তির সঠিক ব্যবহার জাতি হিসাবে আমাদের এগিয়ে নিয়ে যেতে পারে বহুদূর। তারা দেখিয়েছে জেনজি অস্ত্র দিয়ে নয়, যুদ্ধ করে প্রযুক্তি দিয়ে। ছাত্ররা সারা দেশের বিশ্ববিদ্যালয় কলেজগুলোকে একত্রিত করেছিল হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। ৪ দফা দাবি আদায়ের ৩ দিনের আলটিমেটামে ২য় ও ৩য় জুলাই দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় ও কিছু কলেজের শিক্ষার্থীরা কর্মসূচি পালন করে। এই সময় শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে নিজেদের দাবি উত্থাপন করতে থাকে।
চৌঠা জুলাই হাইকোর্টের রায় প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 6 সদস্যের আপিল বিভাগ নট টুরে বলে আদেশ দেন। এতে শিক্ষার্থীদের অসন্তোষ আরও বাড়তে থাকে। সারা দেশের শিক্ষার্থীরা দলে দলে আন্দোলনে যুক্ত হতে থাকে। নিজ নিজ কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধ করে নিজেদের দাবি আদায়ের চেষ্টা করতে থাকে শিক্ষার্থীরা। অনলাইনে ছড়িয়ে পড়ার সাথে সাথে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। জুলাই গণ অভ্যুত্থানে নারীর অংশগ্রহণ ছিল ব্যাপক। চলতি দশকে কোনো আন্দোলনে নারীদের এমন স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যায়নি। মাঠে উপস্থিত থাকা থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে, কলাকৌশল সমন্বয় সহ সবখানে অবদান রেখেছে নারীরা। এ পর্যন্ত সরকার 844 জন শহীদের নাম গ্যাজেট আকারে প্রকাশ করেছে। এর মধ্যে 6 থেকে 60 বছর বয়সী 10 জন নারীর নাম রয়েছে। গত বছর ডিসেম্বরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় তাদের এক প্রতিবেদনে 11 জন নারী শহীদের কথা উল্লেখ করলেও 10 জনের পরিচয় শনাক্ত করা গিয়েছে। জুলাই সকল মতাদর্শের নারীদের সম্মিলিত প্রচেষ্টায় পরিপূর্ণ। এখানে সাধারণ হিজাবি নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ইসলাম নারীকে ঘরে আবদ্ধ করে ফেলে, বিরোধীদের এই ন্যারেটিভ সম্পূর্ণ বদলে দিয়েছে এদেশের পর্দানশীল নারীরা। তারা প্রমাণ করেছে দেশের প্রয়োজনে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হিজাব কখনোই বাধা হয়ে দাঁড়ায় না। শুধুমাত্র পর্দা করার কারণে ইসলামী আইন বিরোধী হাসিনার সহযোগীরা দিনের পর দিন বিভিন্ন ক্ষেত্রে নারীদেরকে অপমান অপদস্থ করেছে। পরীক্ষায় নাম্বার কম দেওয়া থেকে শুরু করে এহেন কোনো খারাপ আচরণ নাই যার সম্মুখীন হাসিনার আমলে নারীরা হয়নি। কিন্তু বোরখা, হিজাব, নিকাব করা এই নারীরাই দেশের ক্রান্তিলগ্নে ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছে। ছাত্র সমাজের পক্ষ থেকে অভিভাবক, পেশাজীবী, সুশীল সমাজের সকলকে তাদের দাবি আদায়ের সাথে একাত্মতা গ্রহণের আহ্বান জানানো হয়। স্বতঃস্ফূর্তভাবে ব্লকেটে অংশগ্রহণে কার্যত অচল হয়ে পড়ে গোটা দেশের যোগাযোগ ব্যবস্থা। দীর্ঘদিন বৈষম্যের শিকার জেএনজি বুঝতে পারে তাদেরকে অনেক দূর যেতে হবে। এজন্য তারা একক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে দাঁড়িয়ে যান। চলতে থাকে লাগাতার আন্দোলন। 11 জুলাই দেশের বিভিন্ন স্থানে পুলিশ ছাত্রদের উপর চড়াও হয়। ফাঁকা গুলি, টিয়ার শেল, জলকামান, লাঠিচার্জ, সাজোয়া যান ইত্যাদির মাধ্যমে পুলিশ আন্দোলন দমাতে সর্বাত্মক চেষ্টা করে। আওয়ামী সরকারের দলকানা নেতারা এবং সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে জেকে বসা মন্ত্রীরা একের পর এক হুমকি ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছিল। 14 জুলাই গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে কটাক্ষ করে আন্দোলনকারীদের রাজাকারের নাতিপতি হিসেবে আখ্যায়িত করে স্বৈরাচারী শেখ হাসিনা। দেশের সকল ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া এই চরম ঔদ্ধত্যপনার সাক্ষী হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোগিয়া হলের শিক্ষার্থীরা সর্বপ্রথম স্লোগানে এর বিরোধিতা করে। আন্দোলন ঠেকাতে বর্তমানে নিষিদ্ধ ছাত্রলীগ সন্ত্রাসীরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অরাজকতা সৃষ্টি করে। 7 জুলাই পালন করা হয় বাংলা ব্লকেট কর্মসূচি। শিক্ষার্থীরা সব ধরনের ক্লাস পরীক্ষা বর্জন করে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় অবরোধ করে। 16 জুলাই রংপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের শাহাদাতের পর উত্তাল হয়ে ওঠে ঢাবিসহ পুরো দেশ। জনগণের বিপক্ষে গিয়ে সরকারি পুলিশ বাহিনীর নেক্কারজনক আক্রমণ হতবাক করেছে বিশ্বকে। আন্দোলনের চরমতম মুহূর্তেও শেখ হাসিনা এবং ভারতের প্রত্যক্ষ মদতে লালিত মিডিয়া হাউসগুলো সত্য খবর প্রচারে কার্পণ্য দেখায়। সরকারি টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন নির্লজ্জতার চরম সীমায় উপনীত হয়ে প্রচার করতে থাকে একই রণ বাজে ঘন ঘন। অল্প কিছু সংখ্যক মিডিয়া হাউস স্বল্প পরিসরে জীবনের ঝুঁকি নিয়ে সঠিক তথ্য পৌঁছানোর চেষ্টা করে। সেই দুর্বিষহ সময়ে প্রযুক্তি হয়ে উঠেছিল বিরাট আশীর্বাদ। তরুণ প্রজন্মের প্রত্যেকের হাতে হাতে থাকা মোবাইল ফোনই হয়ে উঠেছিল এক একটা মিডিয়া হাউস। ফেসবুক, ইউটিউব ইত্যাদির মাধ্যমে সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের পাশাপাশি দেশের তরুণ যুব সমাজ নিকৃষ্ট খুনি হাসিনা ধ্বংসযজ্ঞ জনগণের সামনে তুলে আনে। নিজেদের সন্তানতুল্য ছাত্রদের উপর ঘটতে থাকা নির্মমতা সহ্য করা সাধারণ নাগরিকদের জন্য কষ্টকর হয়ে পড়ে। ক্রমেই জনতার চাপা ক্ষোভ আগুনে পরিণত হয়।
এবং সর্বস্তরের জনতা আন্দোলনে যোগ দেয়। সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা নিজেদের ফ্যান বেস কাজে লাগিয়ে ব্যাপক জনমত তৈরিতে সক্ষম হন। বাংলাদেশের মানুষ প্রমাণ করে সত্যই চিরন্তন। আন্দোলনকে দমিয়ে দিতে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে আওয়ামী সরকার। এইচএসসি সহ সকল পরীক্ষা স্থগিত করা হয়। আন্দোলনের সামনের সারিতে থাকা কয়েকজনকে ডিজিএফআই তুলে নিয়ে যায় এবং আন্দোলন বন্ধ করার জন্য বিভিন্ন কৌশলে চাপ প্রয়োগ করতে থাকে। এই সময় দুর্বল হয়ে পড়া আন্দোলনকে নতুন রূপে উজ্জীবিত করতে মাঠে নামে প্রাইভেট বিশ্ববিদ্যালয়সমূহ। একে একে নিজেদের জীবনের সর্বোচ্চ ত্যাগের নজরানা দিতে থাকে এদেশের ছাত্র সমাজ। দেশপ্রেম, ভ্রাতৃত্ববোধ এবং মানবতা মিলেমিশে একাকার হয়ে যায়। 17 জুলাই থেকে পুলিশ ও ছাত্রলীগের সশস্ত্র হামলায় যুদ্ধক্ষেত্রে পরিণত হয় পুরো দেশ। এদিন থেকে জুলাই আন্দোলনের অন্যতম রক্তঝরা প্ল্যাটফর্ম যাত্রাবাড়ি অগ্রণী ভূমিকা পালন করে। 5ই আগস্ট পর্যন্ত শত শত লাশ ফেলার পরও এই রক্তিম এরিয়া নিয়ন্ত্রণে নিতে পারেনি তখনকার আইনশৃঙ্খলা বাহিনী। রাজপথে ছাত্রদের সাথে যোগ দেয় জনতা, আর বিশ্ববিদ্যালয়ের হলগুলো একে একে ছাত্রলীগ মুক্ত ঘোষণা করা হয়। প্রচণ্ড জনরোষের ভয়ে অবৈধ ফ্যাসিস্ট সরকার ইন্টারনেট ব্ল্যাকআউট করে। চরম মিথ্যার উপর দাঁড়িয়ে তৎকালীন তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক দাবি করেন, রাত 9টায় আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। থেকে 23শে জুলাই কার্যত বাংলাদেশের মানুষ ইন্টারনেট সুবিধা থেকে বঞ্চিত হয়। এই সুযোগে দেশের মানুষকে অন্ধকারে রেখে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পেটোয়া পুলিশ বাহিনী ব্যাপক গণহত্যা এবং ধরপাকড় চালায়। এক অনুসন্ধানী রিপোর্টে উঠে আসে, রায়েরবাজার কবরস্থানে এমন প্রায় 30-এরও অধিক কবরের অস্তিত্ব দেখা গেছে যেগুলো এর আগে কেউ দেখেনি। ধারণা করা হয় এসবের প্রত্যেকটি কবরে একাধিক ব্যক্তির লাশ রয়েছে। তবে প্রযুক্তি নির্ভর জেনজিকে তাদের লক্ষ্য থেকে টলানো যায়নি। ভিপিএনের মাধ্যমে তরুণ প্রজন্ম সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকে। আন্দোলনের পয়েন্টগুলোতে মোবাইল ডেটা কানেকশনের মাধ্যমে হটস্পট জোন তৈরি করে তারা আন্দোলনের খবর ছড়িয়ে দিতে থাকে এবং নিজেদের মধ্যে যোগাযোগ অব্যাহত রাখে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের দায় কাঁধে নিয়ে মৃত্যুকে বরণ করেন কতিপয় সাংবাদিক। 30 মিনিটের জন্য সম্প্রচার ব্ল্যাকআউট করা হয় বাংলাভিশন, এনটিভি, দেশ টিভি এবং চ্যানেল 24-এ। এ সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের আলোচনার জন্য ডাকা হয়। ছাত্ররা ঘোষণা করে, লাশের উপর দাঁড়িয়ে আর কোনো আলোচনা নয়। 21শে জুলাই আন্দোলনে অবিস্মরণীয় ভূমিকায় অবতীর্ণ হয়েছিল মাদ্রাসা শিক্ষার্থীরা। দেশের সকল কওমি ও আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা নিজেদের জীবন বাজি রেখে প্রমাণ করেছিল, স্বৈরাচারের পতনের প্রশ্নে সবাই এক। বিরোধী রাজনৈতিক দলগুলো আন্দোলনে তাদের পূর্ণ সমর্থন ঘোষণা করে। বিভিন্ন রাজনৈতিক দল প্রত্যক্ষভাবে আন্দোলনে অংশ নিতে শুরু করে। প্রিয় দেশবাসী, জাতির এই ক্রান্তি লগ্নে দল মত নির্বিশেষে রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং সকল ধরনের তাণ্ডবতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। বাংলাদেশ জামাতে ইসলামের মহিলা বিভাগ ছাত্রদের খাবার, পানি দিয়ে পাশে দাঁড়ায়। অপ্রতিরোধ্য ছাত্র জনতার তোপের মুখে নিজের ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে খুনি হাসিনা শেষ মরণ কামড় দিতে চেষ্টা করে। 3 আগস্ট নিষিদ্ধ করা হয় দেশের সর্ববৃহৎ ইসলামিক রাজনৈতিক দল বাংলাদেশ জামাতে ইসলামী ও ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির। 5ই আগস্ট ছাত্ররা লং মার্চ টু গণভবন ঘোষণা করে। ঢাকার সাথে সংযোগকারী দেশের সকল গুরুত্বপূর্ণ পয়েন্টে তুমুল প্রতিরোধ গড়ে তোলে ছাত্র জনতা। ছাত্র জনতার উত্তাল স্রোত গণভবন অভিমুখে এগোতে থাকে। নিজের সমস্ত ক্ষমতা কাজে লাগিয়ে ক্ষমতার চেয়ার আঁকড়ে থাকার চেষ্টা করে স্বৈরাচার হাসিনা। শেষ পর্যন্ত বেলা 12:30টার দিকে হেলিকপ্টার করে নিজ প্রভু আধিপত্যবাদী ভারতে গিয়ে পালিয়ে বাঁচে রক্তপিপাসু খুনি হাসিনা। জাতিসংঘ ও আন্তর্জাতিক তদন্ত অনুযায়ী জুলাই আন্দোলনের শহীদের সংখ্যা প্রায় 1400 জন এবং আহত 20,000-এরও অধিক। দীর্ঘ 16 বছরের দুঃসহ শাসনকাল থেকে বাংলাদেশ আবার নতুন করে যাত্রা শুরু করে। বাংলাদেশের আপামর জনগণ নতুন করে ফিরে পায় স্বাধীনতার স্বাদ,
শুরু হয় এক নতুন স্বদেশের নয়া অগ্রযাত্রা। 8ই আগস্ট নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশের ইতিহাসের এক ভয়াবহ কালো অধ্যায় পেরিয়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, একে নতুন উজ্জ্বল আগামীর পথে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের দায়িত্ব। দেশকে গড়তে হলে শুধু রাজনীতিবিদদের উপর দায় দিয়ে বসে থাকলে চলবে না। জেকে বসা ফ্যাসিবাদ হটাতে যেভাবে দেশের সকল মানুষ একত্রে লড়াই করেছে, দেশের প্রতিটি অগ্রগতিতে সেভাবেই ঐক্যবদ্ধ হয়ে থাকাই এখন সময়ের দাবি। সমাজ এবং রাষ্ট্রের সকল সেক্টর থেকে দুর্নীতি এবং অনিয়মের মূলোৎপাটন করে একটি সুখী সমৃদ্ধ রাষ্ট্র গঠনের দায়িত্ব আমাদেরই। সকল প্রকার অন্যায় এবং জুলুমের বিরুদ্ধে আজীবন সংগ্রামী হোক আমাদের প্রত্যয়। সকল গণহত্যা এবং বিচার বহির্ভূত হত্যার বিচার নিশ্চিত করে এবং দেশকে নিরাপদ রাষ্ট্রে পরিণত করতে সকলকে এগিয়ে আসতে হবে। মানুষের রচিত বিধান নয়, স্রষ্টার রচিত বিধানের বাস্তবায়নে দেশ, সমাজ এবং রাষ্ট্রের অগ্রগতি সম্ভব। এই চিন্তা চেতনাকে ধারণ করে আগামী দিনের স্বপ্নভূমি সোনালী স্বদেশ গড়ার প্রত্যয় বুকে নিয়ে শুরু হোক আমাদের নতুন অগ্রযাত্রা।